আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমাদেরকে এর আগে বলে দেওয়া হয়েছে যে তোমাদের যখন 10 যখন ক্লাস হবে তখন তোমরা অবশ্যই 9 এরও অংশগ্রহণ করবে। কিন্তু দুঃখের বিষয় তোমরা 9 এর অংশগ্রহণ করো না, এটা দুঃখের বিষয়। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে 9 এবং 10 একই গ্রামার। 9 এর সেন্টেন্স শেখানো হয়, 10 এর সেন্টেন্স শেখানো হয়। 9 এর টেক কোয়েশ্চেন আছে, 10 এর টেক কোয়েশ্চেন আছে। তো একই জিনিস দুই ক্লাসে আলোচনা করা কেমন লাগে বলো? মনে করো সেন্টেন্স সম্পর্কে তোমাদের টেনে আলোচনা করা হচ্ছে, কিন্তু আজকে আবার সেন্টেন্স থেকে শুরু করি ওগুলোই না, তাহলে কেমন দেখায়? এই জন্য তোমাদেরকে বলা হচ্ছে তোমরা যারা 9 আছো, তোমাদের রুটিন তো তোমাদের কাছে নিশ্চয় আছে। এই 9 যারা আছো 10 এর ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে এবং 10 এর যে গ্রামার গুলো শেখানো হয় এই গ্রামার গুলো তোমরা শিখবে। তাহলে তোমাদের যে 9 এর ক্লাসটাতে অন্য কোনো আইটেম শেখানো হবে। বুঝতে পারছো? মাইয়া আছো, পাশা আছে এখানে, তোমরা এগুলো করবে অবশ্যই। যে 9 এ অংশগ্রহণ করবে, 9 এ অংশগ্রহণ করে 9 এর যে গ্রামার গুলো শেখানো হচ্ছে এগুলো তোমরা ভালোভাবে শিখবে এবং 9 এর ক্লাসের জন্য এক্সট্রা অন্য কোনো আইটেম তোমাদেরকে শেখানো হবে। যাই হোক, টেনে কিন্তু সেন্টেন্স শুরু করা হয়েছে কমপ্লেক্স, সিম্পল এবং কম্পাউন্ড। তোমরা অনেক হয়তো অংশগ্রহণ করো, তাহলে আজকে কিন্তু কোনটা তোমার আলোচ্য বিষয় 9 এ। কিন্তু আসলে একই জিনিস দুইবার আলোচনা করে কেমন লাগে বলো? তোমাদের যেহেতু টেনে অংশগ্রহণ করার সুযোগ আছে। আমরা সপ্তাহে কয়টা করে ক্লাস পাচ্ছি? তোমাদের দুটা করে ক্লাস পাচ্ছি। এই জন্য বলা হচ্ছে তোমরা 9 এ যারা আছো তোমরা টেনে অংশগ্রহণ করবে এবং 9 এ আবার অন্য কোনো আইটেম নিয়ে শুরু করা হবে। যাই হোক, আজকে একটু ওই ধরনের কিছু আইটেম নিয়ে আমরা শুরু করব। অ্যাজ এ ক্লোজ, ফেস এবং ইডিয়ম, এই তিনটার পরিচয় আমরা জানবো আজকে এবং যদি সময় থাকে অন্য কোনো আইটেম নিয়ে আলোচনা করব। তো let us go to discuss about this subject. প্রথম হলো ক্লোজ। তাহলে এই ক্লোজ তাহলে ক্লোজ is a group of words that take a subject and a finite verb তাহলে ক্লোজ হচ্ছে a group of words that takes a subject and a finite verb. তার ক্লোজটা কি? যে a group of words, কিছু ওয়ার্ড হলো সমষ্টি, কিছু শব্দ সমষ্টি, যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। ক্লোজটা বিশেষ করে বড় একটা কোনো সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহার হয়। একটা ক্লোজ একটা কমপ্লিট একটা সেন্টেন্স না, একটা বড় একটা সেন্টেন্সের একটা অংশ, যেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। লক্ষ্য করো এখানে
এখানে লক্ষ্য করো যে পুরোটা একটা ক্লোজ, এখানে দুটো ক্লোজ আছে, যা পুরোটা একটা সেন্টেন্স, সরি, যা পুরোটা একটা সেন্টেন্স। আর এখানে সেন্টেন্সের যে অংশগুলো রয়েছে, এটা একটা অংশ রয়েছে, এটা একটা অংশ রয়েছে। তাহলে এখানে এই দুটো হচ্ছে ক্লোজ। এই ক্লোজটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে সাধারণত, একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ। আর একটা ক্লোজ আছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে এখানে দেখো আমরা এটাকে সাবঅর্ডিনেট ক্লোজ হিসেবে ভাববো। ক্লোজ আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এটা সাবঅর্ডিনেট ক্লোজ আর এটা প্রিন্সিপাল ক্লোজ। তাহলে কিভাবে আমি বুঝলাম যে এটা হলো সাবঅর্ডিনেট, এটা প্রিন্সিপাল? তোমাদেরকে মনে রাখতে হবে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে ওই ক্লোজ যে ক্লোজটা সেন্টেন্সে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজটা প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ছাড়া সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে না। যেমন এখানে দেখো, although he was ill, যদিও সে অসুস্থ ছিল। তাহলে আমি যদি এই কথাটা বলি, যদি আমি চুপ থাকি, তাহলে তোমরা এই অর্থটা পুরোপুরি ভাবে বুঝতে পারবে না। যদিও সে অসুস্থ ছিল, নিশ্চয় আরো কোনো কিছু শোনার আগ্রহ জাগতেছে। তাহলে যেহেতু আগ্রহ জাগতেছে এটা শোনার পর, তাহলে এটা হচ্ছে তোমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। আর পরের ক্লোজটা একটু লক্ষ্য করে, হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল। এটা শোনার পর কিন্তু কার কোনো কিছু জানার ইচ্ছা জাগতেছে না তোমাদের। হি ওয়েন্ট দেয়ার, যেহেতু এটার অর্থটা জানার পর তোমাদের আর কোনো কিছু বলার নেই, কোনো কিছু ইচ্ছা জাগতেছে না, তাই এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এই দুটো ক্লোজ। এখন দেখো ছোট্ট একটা ক্লোজের অংশ যদি আমি দেখি কেমন হয় দেখি। মনে করো আমি এখানে দেখলাম হি ওয়াজ ইল, এটা আবার এখানে আবার সেন্টেন্স হলো কিন্তু, অথচ এই অংশটা অথবা এই অংশটা এটা কোনোটা একটা সেন্টেন্স নয়, অথচ এটা একটা সেন্টেন্স। কারণ এই কথাটার মাধ্যমে পুরোপুরি মনের ভাব প্রকাশ পাচ্ছে, হি ওয়াজ ইল, সে অসুস্থ। কিন্তু এটা যদি আমি প্রকাশ করি তাহলে কিন্তু পুরোপুরি মনের ভাব প্রকাশ পাচ্ছে না, আরো কোনো কিছু জানার ইচ্ছা জাগতেছে। তাই এটা হলো তোমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। আর এটা বলার পর যেহেতু কোনো কিছু জানার ইচ্ছা জাগতেছে না, ওটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। যাই হোক, এখানে এই প্রিন্সিপাল ক্লোজ গুলো আরো বিভিন্ন ভাবে থাকতে পারে, একটু লক্ষ্য করো। এখানে বিচ্ছিন্ন ভাবে রয়েছে, হি হু ওয়ার্ক হিয়ার ওয়াজ এ ডক্টর। এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর হি সহকারে ওয়াজ এ ডক্টর হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ।
তোমরা বুঝতে পেরেছো? এটা একটা প্রিন্সিপাল ক্লজের অংশ। হি ওয়াজ এ ডক্টর, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর হু ওয়ার্ক হিয়ার, এটা হচ্ছে তোমাদের সাবঅর্ডিনেট ক্লজ। কারণ হি ওয়াজ এ ডক্টর এটা জানার পর, প্রকাশ করার পর আর কোনো কিছু কিন্তু জানার ইচ্ছে লাগতেছে, হি ওয়াজ এ ডক্টর। অথচ হু ওয়ার্ক হিয়ার, যিনি এখানে কাজ করতো, যিনি এখানে কাজ করতো, এই ক্লোজটা বলার পর কিন্তু কারো কোনো কিছু জানার ইচ্ছে থাকতেছে, যেহেতু জানার ইচ্ছে থাকতেছে এটাই হচ্ছে তোমাদের সাবঅর্ডিনেট ক্লজ। নিশ্চয় বুঝতে পেরেছো? তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে তোমরা জানলে, এখন হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ সম্পর্কে আমরা একটু জানবো। কোঅর্ডিনেট ক্লজ এখানে লক্ষ্য করে একটু, he was honest but none loved him, তাহলে সে সৎ ছিল কিন্তু কেউ তাকে ভালোবাসতো না। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আর এই কনজাংশনটা হচ্ছে তোমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে যে ক্লোজগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, এই ক্লোজ, হ্যাঁ ওই ক্লোজগুলোই হচ্ছে তোমাদের কোঅর্ডিনেট ক্লোজ। তাহলে এখানে বার্বটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এটার দ্বারা এখানে দুটো ক্লোজ রয়েছে, একটা হি ওয়াজ অনেস্ট আর একটা হচ্ছে নাম নট। তাহলে এই দুটো ক্লোজ হচ্ছে তোমাদের কোঅর্ডিনেট ক্লোজ। এখানে দুটো ক্লোজ স্বাধীনভাবে কাজ করতেছে, তাহলে কোঅর্ডিনেট ক্লোজ গুলো হচ্ছে স্বাধীনভাবে কাজ করে এবং কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা এগুলো যুক্ত থাকে। তাহলে আমরা এখন জানবো তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কোনগুলো। এখানে বার্ট আমি লিখেছি, ইয়েট আছে, স্কিল আছে, অর আছে, নর আছে, এলস আছে, আদারওয়াইজ আছে, এখানে নট অনলি বাট অলসো আছে, আইদার অর, নট আরো আছে। তাহলে এগুলো হচ্ছে তোমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, এগুলো মনে রাখতে হবে। এখন তোমাদের ফ্রেজ এবং ইডিয়ম সম্পর্কে তোমাদেরকে এখন জানানো হবে, একটু লক্ষ্য করো ভালো করে। An idiom is a group of words include a subject and a finite word. তাহলে এখানে লক্ষ্য করতে হবে তোমাদেরকে, বার্ড, which means something different
তাহলে এখানে মনে রাখতে হবে an idiom is a group of words that does not include a subject and a finite verb. তাহলে এখানে idiom হচ্ছে যেখানে কোনো একটা সাবজেক্ট অথবা এখানে ফাইনাইট ভার্ব থাকবে না, এটা একটা এখানে শব্দ সমষ্টি, কিন্তু সেখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না, কিন্তু এর অর্থটা এখানে প্রকৃত অর্থ থেকে একটু ভিন্ন হবে। যেমন আমি এখানে উদাহরণ দিচ্ছি, rain, cats and dogs. তারপর আরো দেখো, without fail, a dead of night, এগুলো কিন্তু ডিকশনারি বলো বা সাধারণ অর্থ থেকে কিন্তু এগুলো ভিন্ন। কারণ আমি যদি বলি এখানে ক্যাটস এন্ড ডগস, যদি এটা ব্যবহার করি, তোমরা এটা জানো ক্যাটস মানে বিড়াল, ডগ মানে কুকুর, কিন্তু ইডিয়ম অনুযায়ী অর্থ এর অর্থ হচ্ছে রেইন, এখানে ক্যাটস এন্ড ডগস, এখানে এর অর্থ হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া। তাহলে প্রকৃত অর্থ থেকে নিশ্চয়ই ভিন্ন হচ্ছে এখানে। আর একটা দেখো, ওয়েদার ফেইল, ওয়েদার ফেইল অর্থটা হচ্ছে অবশ্যই। তারপরে দেখো এখানে এই ডেট অফ নাইট, এই ডেট অফ নাইট শব্দের অর্থ গভীর রাত। তারপর আরো এরকম আছে হার্ড এন্ড ফাস্ট, a great concern, তাহলে এগুলো শব্দের অর্থের সাথে কিন্তু এই শব্দ সমষ্টির অর্থের কোনো মিল নেই। তাহলে এই ধরনের যদি মিল না থাকে, অর্থটা বুঝতে যদি একটু কঠিন মনে হয় তোমাদের, দেখা যাচ্ছে প্রকৃত অর্থ থেকে ভিন্ন। এখানে হওয়ার কথা ছিল ক্যাটস এন্ড ডগস, এখানে কুকুর অথবা এখানে বিড়াল হওয়ার কথা ছিল, সেখানে হয়েছে মুষলধারে বৃষ্টি হওয়া। এখানে ওয়েদাউট ফেইল, ওয়েদাউট মানে ছাড়া বা ব্যতীত, ফেইল মানে ব্যর্থ, তার অর্থটা কি হচ্ছে বুঝতে পারতেছো, কিন্তু অর্থটা হচ্ছে এখানে কি অবশ্যই। এখানে ডেট অফ নাইট, ডেট মানে মৃত, নাইট মানে রাত, মৃত রাত, কেমন অর্থটা হচ্ছে, কিন্তু এর অর্থ হচ্ছে ইডিয়ম অনুযায়ী অর্থটা হচ্ছে গভীর রাত। তাহলে প্রকৃত অর্থ থেকে একটু ভিন্ন হবে। তাহলে প্রকৃত অর্থ থেকে যেটা ভিন্ন হবে এটাই হচ্ছে তোমাদের ইডিয়ম। এখন তো ফ্রেজটা কি হতে পারে, a group of words does not take a subject and finite verb, but acts as parts of speech in a sentence. তাহলে এখানে ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড যেখানে কোনো একটা সাবজেক্ট অথবা কোনো ভার্ব থাকবে না, কিন্তু এখানে কোন সেন্টেন্সে এখানে পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। তোমরা জানো পার্টস অফ স্পিচ কোনগুলো, এখানে নাউন হিসেবে কাজ করতে পারে, অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, এগুলো আরো আছে, এগুলো হিসেবে কাজ করতে পারে। তাহলে ফ্রেজ কখনো এখানে একটা ওয়ার্ড মানে এখানে গ্রুপ অফ ওয়ার্ড অবশ্যই থাকবে এগুলোর মধ্যে। এখানে দেখো মনে করো in the table, এটা একটা ফ্রেজ,
for 3 days. এটা এখানে phrase a lot of অনেক এটা এখানে phrase এখানে phrase কয়েক প্রকার রয়েছে যেমন phrase of verb, phrase of noun, phrase of adverb, তারপর এখানে phrase of preposition, এগুলো phrase রয়েছে। তাহলে এখানে ইডিয়ম আর ফ্রেজের মধ্যে পার্থক্য এটাই যে ইডিয়মের অর্থটা একটু বুঝতে তোমাদের কঠিন হবে, অর্থাৎ শাব্দিক অর্থ থেকে একটু ভিন্ন হবে। আর ফ্রেজের অর্থটা এখানে প্রত্যেকটা শব্দের সাথে একটু মিল থাকবে, যেমন ইন দ্য টেবল, টেবিল উপর, ফর 3 days, 3 দিন ধরে, a lot of অনেক, অবশ্যই মিল থাকবে। এটা হচ্ছে তোমাদের ফ্রেজ। on the table, in the field, over there, in the walk, এগুলো হচ্ছে ফ্রেজ। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো? জাকারিয়া, মাহিয়া, হ্যালো? জি স্যার, বুঝছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, এখন হলো তোমাদের তোমরা এই যাবতে যে কেনের যে ক্লাসগুলো হলো, কত ক্লাসে তোমরা উপস্থিত ছিলে? জাকারিয়া, মাহিয়া, অন্যান্য যারা আছো? না। ছিলে না। কেনের ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে, কারণ এর প্রথমেই বলেছি যে একই জিনিস 9 এবং 10 এ শেখানো হচ্ছে। কালকে আমি 10 এ তোমাদের এই গ্রামাটিক্যাল গুলো শেখানো হচ্ছে, অর্থাৎ এখানে কম্পাউন্ড, কমপ্লেক্স, সেন্টেন্স সম্পর্কে সেখানে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। আবার যদি 9 এ একই জিনিস আলোচনা করি তাহলে তোমরা তো পিছিয়ে পড়ে যাবে। তোমরা 10 এ যদি ক্লাসে অংশগ্রহণ করো তাহলে এগুলো সবই শিখতে পারবে, বুঝেছো? আর তোমাদের 9 এর জন্য অন্য কোনো আইটেম না হয়তো শুরু করব, যেহেতু তোমাদের সময় খুব কম। এখানে সপ্তাহের মধ্যে 2 দিন মাত্র ক্লাস হচ্ছে, প্রতিদিন হলে তো কোনো কথা ছিল না। তোমাদেরকে ফার্স্ট ক্লাস শুরু করবো না গ্রামারের অন্য আইটেম গুলো দিয়ে শুরু করবো, বলো পরবর্তী ক্লাসে কোনটা করলে ভালো হয়? জাকারিয়া, মাহিয়া, তৃষা আসো? টেক্সট শুরু করবো না সেকেন্ড পেপারে অন্য আইটেম গুলো শুরু করবো? মাহিয়া, জাকারিয়া, কি শুনতে পাচ্ছ? গ্রামারি। নেটের প্রবলেম স্যার। হ্যাঁ বলো। নেটের প্রবলেম স্যার, কথা আটকে আটকে যাচ্ছে। আচ্ছা, আমি বলতেছি যে টেক্সট শুরু করব না গ্রামারে অন্য আইটেম গুলো শুরু করব পরবর্তী ক্লাসে? স্যার গ্রামার করব। গ্রামার, আচ্ছা ঠিক আছে। তাহলে তোমরা হলো 10 এর যে গ্রামার গুলো হচ্ছে, গ্রামারে তো ওই 10 এর গ্রামার কিন্তু বিস্তারিত আলোচনা করা হচ্ছে, তোমরা অবশ্যই সেখানে অংশগ্রহণ করবে। আর 9 এর জন্য তাহলে অন্য কোনো আইটেম শুরু করব আমি, তাহলে ভালো হবে না? ঠিক আছে। ঠিক আছে তাহলে স্যার। একই জিনিস তো দুইবার আলোচনা করতে আমাকেও একটু খারাপ লাগে, তোমাকে শুনতে একটু খারাপ লাগবে, কারণ 10 এ যারা অংশগ্রহণ করেছো 9 এর অনেক ক্লাসে 10 এ অংশগ্রহণ করে। এখন একই জিনিস আবার যে 9 আলোচনা করি তাহলে কেমন হয় আর কি। ওই জন্য 9 এ অন্য কোনো গ্রামার নিয়ে আইটেম নিয়ে আলোচনা করা হবে, তাহলে তোমাদের দুটাই শেখানো হয়। 10 এও গ্রামার শেখানো হলো, 9 এ অন্য কোনো আইটেম একটা শেখানো হলো, তাই নাকি? এখন হলো তোমাদের শোনো, কম্পাউন্ড, কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্সে যে কনজাংশন গুলো আছে এগুলো কি তোমরা বুঝতে পারছো? গত ক্লাসে কিন্তু দেখে দেওয়া হয়েছে এগুলো। মাহিয়া, জাকারিয়া, তোমরা কি বুঝতে পারছো? যদি তোমরা না অ্যাটেন্ড করে থাকো তাহলে নেট থেকে এগুলো তোমরা ডাউনলোড করে দিবে, তাহলে হয়ে যাবে। এখানে স্কুলে যদি আসে স্কুল থেকে ডাউনলোড করে দিবে, অথবা তোমরা নেট থেকে তোমরা এগুলো নিতে পারো, কালেকশন করে দিতে পারো।
এখানে এডিএন অনলাইন ক্লাস দিয়ে তোমরা হলো ক্লাস 10 দিবে, তাহলে ওই সিরিয়ালে চলে আসবে, দেখবে যে কি কি এখানে কমপ্লেক্স সেন্টেন্সের জন্য কি কি কনজাংশন লিখে দেওয়া হয়েছে, আবার কম্পাউন্ড সেন্টেন্সের জন্য কি কি কনজাংশন লিখে দেওয়া হয়েছে, এবং সিম্পল সেন্টেন্সের জন্য কি কি প্রিপজিশন অথবা প্রিপজিশনাল ফ্রেজ লিখে দেওয়া হয়েছে, এগুলো সব দেওয়া আছে সেখানে। এগুলো তোমরা ডাউনলোড করে নিবে। আর নেক্সট ক্লাসে অন্য কোনো আইটেম নিয়ে বা আর্টিকেল অথবা কমপ্লিটিং দ্য সেন্টেন্স অথবা এখানে ন্যারেশন কি তোমাদের শুরু করতে হবে? ন্যারেশন কি শুরু করব নেক্সট ক্লাসে? তাহলে অন্য কোনো আইটেম নিয়ে শুরু করব। আজকের জন্য ক্লাস শেষ করছি, তোমরা পরের ক্লাসে সবাই অংশগ্রহণ করবো অবশ্যই। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।